তো ওভারঅল এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে। জুবাইদুর রহমান আসবেন, এসেছেন, অসুস্থ খালেদা জিয়ার মাথার পাশে বসে আছেন, এই ছবি তুলবে, তারপরে জুবাইদুর রহমানকে দায়িত্বশীল পুত্রবধূ হিসাবে প্রচার করবে। এই একটা ফুটেজ হলো যে দৌড়ে এসেছেন, কেউ আসে নাই তা না, কারণ এই প্রশ্ন অলরেডি উঠেছিল। আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে জনমনে নানান সন্দেহ সংশয় যে আসলে কি বেগম খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দিতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, না তারেক রহমান মায়ের মৃত্যুর পাশে ছিলেন, শেষ মুহূর্তে ছিলেন, তারেক রহমানের এই ইমেজ ধরে রাখতে, এই ইমেজকে টিকিয়ে রাখতে বা কায়েম করতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। জনগণ এটা মনে করে। অনেকে বলেন যে খালেদা জিয়া আসলে মারা গেছে, ওই তারেক রহমানকে বাঁচানোর জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, বা 16ই ডিসেম্বর ঘোষণা দিবে, এরকম একটা নাটক করছে। কিন্তু আমি আগে রিপিট করেছি, না, এটা আদৌ সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে এখানে বিদেশি ডাক্তাররা আছে, বিদেশি হসপিটাল, আবার বিএনপি তো এখন ক্ষমতায় নেই যে একদম সবকিছু একজন মৃত্যু মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দিয়ে নাটক করবে। এটা ক্ষমতাসীনদের পক্ষে অনেকাংশে সম্ভব, কিন্তু বিএনপির পক্ষে এখন এটা আদৌ সম্ভব না। এই জন্য আমি এটাকে গুজব বলেছি যে খালেদা জিয়া জীবিত আছেন, অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে। তবে লন্ডন নেওয়া হবে, এটাও অবশ্যই ডাক্তারদের একটা সিদ্ধান্ত, আমি সেটাই বিশ্বাস করতে চেয়েছি। কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট জনমনের সন্দেহ আরো বাড়িয়ে দিবে এবং নানান প্রশ্ন জন্ম নিচ্ছে। একই সাথে বিএনপির যে ভারসাম্যহীন আচার আচরণ, সেগুলো মিলে যাচ্ছে, এর মানে 2-2-4 মিলে যাচ্ছে, সন্দেহ সংশয় বাড়ছে। যেমন ডাক্তার জুবাইদুর রহমান দেশে অলরেডি এসেছেন, কিন্তু একদিন আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার জুবাইদুর রহমান আসবেন কি নাকি, তখন তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং চেতে গিয়েছেন। হ্যাঁ, এটা আপনার কি বলছেন, এটা মানে সাংবাদিকদের উপর প্রচন্ড রাগ। কারণটা কি? তাহলে কি মির্জা ফখরুল জানেন না? মির্জা ফখরুলকে কি তারেক রহমান পরিবার সম্পর্কে বা এগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয় না? আর তথ্য দেওয়া না হলে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে কথা বলছেন বা কেন? এটা যদি পলিটিক্যাল না হয়, পিওর মেডিকেল সায়েন্স রিলেটেড হয়, তাহলে মির্জা ফখরুল তো ডাক্তার না, তিনি এই বিষয়ে কথা বলবেন কেন? এটা ডাক্তার জাহিদ সাহেব আছেন, তিনি ডিল করবেন। এখানে মির্জা ফখরুল কি বুঝেন? তো দর্শক, ডাক্তার জুবাইদুর রহমান দেশে আসা নিয়ে মির্জা ফখরুলের ক্ষিপ্ত হয়ে যাওয়া প্রশ্ন করায় এবং পিনাকি ভট্টাচার্যের যে অবজারভেশন, এগুলো মিলালে জনমনে সন্দেহ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তা আসলে খালেদা জিয়া জীবিত আছেন কিনা সন্দেহ, আর জীবিত থাকলেও লন্ডনে আসলে কোনো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ খালেদা জিয়ার এখন যে অবস্থা, এর কোনো চিকিৎসা নাই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, বা কষ্ট কমানো ছাড়া, বা যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় প্যালিয়েটিভ কেয়ার ছাড়া, মানে তার শেষ সময়টা যেন একটু কম কষ্টে কাটে, তার রিকভারি হবে, রোগ থেকে মুক্তি হবে, এটা আদৌ সম্ভব নয়, প্যালিয়েটিভ কেয়ার। তো এই জায়গাটায় এবং দোয়া, সেখানে লন্ডনে এমন কোনো চিকিৎসা থাকার কথা নয় যে খালেদা জিয়াকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। কারণ এটা আমি বলতে পারি না, কারণ আমি মেডিকেল সায়েন্সে কোনোদিন পড়িনি, এলিমেন্টারি নলেজ আছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার, অর্থাৎ তিনি বলতে পারেন। এই জন্য তার বক্তব্যটা বিশ্লেষণ করছি। দেখেন, তার বক্তব্য থেকে এটা ধারণা পাওয়া যায় যে নাটক, পলিটিক্যাল ফুটেজ খাওয়ার একটা বিষয় খালেদা জিয়াকে নিয়ে এই নোংরা রাজনীতি বিএনপি করছে। যে বিষয়টা এরকম যে ডাক্তার জুবাইদুর রহমান আসবেন, এসেছেন, অসুস্থ খালেদা জিয়ার মাথার পাশে বসে আছেন, এই ছবি তুলবে, তারপরে জুবাইদুর রহমানকে দায়িত্বশীল পুত্রবধূ হিসাবে প্রচার করবে। এই একটা ফুটেজ হলো যে দৌড়ে এসেছেন, কেউ আসে নাই তা না, কারণ এই প্রশ্ন অলরেডি উঠেছিল। তো ঠিক আছে, তারেক রহমান আসতে পারেন না, মানলাম, তার সমস্যা আছে। জুবাইদুর রহমান তো অলরেডি এসেছিলেন, তো তিনি কেন আসেন না? শাশুড়ির কাছে তিনি কেন আসেন না? বাংলাদেশের কাছে, দিস ইজ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ এই প্রশ্ন করবে যে শাশুড়িকে দেখতে আসলো না কেন? কিছু করা যাক বা না যাক, অসুস্থ শাশুড়ির কাছে পুত্রবধূ বা আত্মীয় স্বজন দৌড়ে আসবে, এটা বাংলাদেশের কালচার। এটা ইউরোপ আমেরিকা না যে হসপিটালে আইসিইউতে বসে মরে থাক, তারপরে ডেড বডি কোথাও দান করে দিবে না। বাংলাদেশে তার নাতি নাতনিরা আসবে, তারেক রহমানের 2 মেয়ে এবং জুবাইদুর রহমান, তারা বা কেন আসছে না? এই প্রশ্ন উত্তর কি দেবে? তো এই প্রশ্নটা ডিল করার জন্য জুবাইদুর রহমানকে অযথা বাংলাদেশে টেনে এনেছে। কারণ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, জুবাইদুর রহমান যখন এসে পৌঁছেছেন তার আগেই লন্ডন যাত্রা শুরু করার কথা। প্রথমে বলেছিল ডাক্তারদের পক্ষ থেকে যে বাংলাদেশ সময় শুক্রবার ফজরের পর এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করবে, কিন্তু জুবাইদুর রহমান এসেছেন ফজরের অনেক পর। তাহলে কেন আসলেন? আর লন্ডনে তো যাচ্ছিলেন, সেখানে বিমানবন্দরের সামনে অপেক্ষা করলেই তো হতো। এটা কিন্তু মিলে না। এর মানে তাকে কৃত্রিমভাবে তার পলিটিক্যাল মোটিভ, দায়িত্বশীল পুত্রবধূ যেহেতু রাজনীতি করবেন, নইলে মানুষ কি বলবে, এজন্য অযথা ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন। এটা জনমনের প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, যেহেতু তার কোনো হোপ নাই, রিকভারি কোনো চান্স নেই, সেখানে লন্ডনে কেন নিয়ে যাওয়া হবে? ওই যে সন্তান মায়ের শেষ সময় কাছে ছিল, কারণ তারেক রহমান সারা জীবন খোটা খাবেন যদি বাংলাদেশে খালেদা জিয়া মারা যায় আর তারেক রহমান না আসতে পারেন। এখন লন্ডনে তারেক রহমানের পাশে বসে মারা গেলে তখন এই প্রশ্নটা আসবে না।
তো এই জন্য তাকে টেনে হিসড়ে কষ্ট দিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পিনাকির অবজারভেশন। একটা সহজ প্রশ্ন, যাদের আমাদের কারো মেডিকেল ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, একটু আপনি এটার উত্তর দেন যে একজন আইসিইউতে থাকা রোগী একদম কোনো মেডিসিন যার শরীরে রেসপন্স করছে না, তাকে আপনি এয়ার অ্যাম্বুলেন্সে নেবেন, এয়ার অ্যাম্বুলেন্স ওরা আইসিইউ অপারেশন থিয়েটার সব আছে, ঠিক আছে, কিন্তু বিমানটা তো আর এভার কেয়ার হসপিটালের আইসিইউর মধ্যে আসবে না, তাকে বের করে কিছুক্ষণের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধার বাইরে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়া লাগবে। ওই সময়টার মধ্যেই তো কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। আবার সেই লন্ডনে বিমানবন্দরে নেমে তারপর হসপিটাল পর্যন্ত যেতে হবে, এই সময়টাতেও তো কোনো অঘটন ঘটে যেতে পারে। এখন এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তো এখানে লন্ডনে এটা পলিটিক্যাল মোটিভ আছে বলে মনে করা হচ্ছে। জুবাইদুর রহমানের আশাটাও পলিটিক্যাল মোটিভ বলে মনে হচ্ছে। খালেদা জিয়া একজন মৃত পথযাত্রী, অসুস্থ দেশনেত্রীকে নিয়ে বিএনপি এখন নোংরা রাজনীতি করছে। পিনাকি ভট্টাচার্য লিখেছেন, হে সৃষ্টিকর্তা, তুমি বেগম জিয়ার কষ্ট কমিয়ে দাও এবং রুহকে মাফ করো ও শান্তি দাও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছে বলার মতো তার স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটেনি। একজন নাজুক অবস্থার মধ্যেও পরিবার ও স্বজনরা জাগতিক শক্তি রহিত ও মহিষী নারীকে উড়িয়ে লন্ডনে নেয়ার দুরূহ এক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকার নেত্রীর আপনজনের অনুরোধে সাড়া দিয়ে কাতারের বাদশার কাছ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করেছে, বিএনপি না। আয়োজন হয়েছিল, এবং ইউনূসের দিকে তাকিয়ে এটা দিচ্ছে, আয়োজন হয়েছিল বেগম জিয়া 5 ডিসেম্বর ভোরে সেই বিমানে দেশে ছাড়বেন। সবকিছু যখন প্রস্তুত, তখন বিএনপি বিস্ময়কর এক রাজনৈতিক নাটক শুরু করেছে। এর ফলে বেগম জিয়া লন্ডনে যাওয়া পুরো প্রক্রিয়া থমকে গেছে। পিছনের কারণ জানালে সকলে বিস্মিত হবেন। তারা এখন নতুন করে আরেকটি শোকাবহ অভ্যর্থনা নাটক মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে। মৃত পদযাত্রী চেয়ারপারসন পুত্রবধূ জুবাইদা রহমান সকালে ঢাকায় পৌঁছাবেন, আগেই বলেছেন এটা পিনাকি। তাকে দিয়ে বিএনপি একটি দৃশ্য সাজাতে চায়, যে ছবিতে দেশবাসী দেখবে মুমূর্ষু খালেদা জিয়ার শিয়রে তার পুত্রবধূ মলিন বদনে দাঁড়িয়ে আছেন। তার কেবলমাত্র এরূপ একটি কৃত্রিম দৃশ্য নির্মাণের জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সকাল থেকে পিছিয়ে বিকেল পর্যন্ত করাতে পারে। এখন তো রবিবার আগে যাওয়া যাবে না, বিমানে নাকি ডিস্টার্ব, এখন কাতারের বিমানে ডিস্টার্ব, এটা আবার জামাতি ষড়যন্ত্র কিনা, বিএনপি সাপিগুলো সেই প্রচারণা চালাতে পারে। তো ওভারঅল এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে। গত 2 দিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার তারেক রহমান দেশে ফিরে আসছেন, এই মর্মে বিএনপি এত প্রচারণা চালিয়েছে তাদের বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, তাদের মিডিয়া সেল থেকে। তাদের এই প্রচারণা শুনে আমার মতো গো বেচারা যারা, বোকাশোকা যারা, চাতক পাখির মতো তাকিয়েছিলাম যে এই মনে হয় তাহলে তারেক রহমান আসলেন, তার অসুস্থ মায়ের পাশে বসলেন, তার মাথায় একটু হাত রেখে হয়তো তিনি দোয়া পড়ছেন। এই কল্পনা করতে করতে অবশেষে আমার কাছে একটি উপলব্ধি হলো যে তারেক রহমান তিনি গোপনে এসেছিলেন তার মায়ের সাথে দেখা করে কথা বলে তার মায়ের লন্ডনে ফিরে যাওয়ার বা ওখানে চিকিৎসার জন্য যাবার সমস্ত বন্দোবস্ত করে আবার তিনি গোপনেই ফিরে গেছেন। এখন আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটি বিশ্বাস করার জন্য আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলবো। এই গল্পটি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনলে আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। গল্পটা এরকম, কৃষ্ণনগরের রাজদরবার, সেখানে সভাসদদের নিয়ে বৈঠকে বসেছেন রাজামশাই। সত্য এবং মিথ্যা এই বিষয়গুলো নিয়ে আলাপ চলছে। গোপাল ভাঁড় তিনি এক পাশ থেকে লাফ দিয়ে উঠে বললেন, মহারাজ, আমি এমন ক্ষমতার অধিকারী যে সত্যকে মিথ্যা বানাতে পারি আর মিথ্যাকে সত্য বানাতে পারি। মহারাজ বললেন যে এটা কখনো সম্ভব? সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, এটা কখনো হবার নয়। গোপাল ভাঁড় বললেন, তাহলে আপনি আমার সাথে বাজি ধরুন। মহারাজ বাজি ধরলেন। গোপাল ভাঁড় ফিরে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, আমি আজ থেকে 3-4 দিন রাজদরবারে যাব না, তো আমি না গেলে তো মহারাজ খোঁজ করবে। মহারাজের আশা দেখলেই তুমি আমাকে বলবো, আমি দ্রুত গিয়ে বিছানায় শুয়ে পড়বো। তুমি তখন মহারাজকে এই কথা বলবে যে গোপাল ভাঁড় তিনি স্বর্গের দূতদের সাথে যাত্রাপালা করতে গেছে। ঠিক আছে, যেই ভাবা সেই কাজ। 2 দিন যান নাই, রাজামশাই দ্রুত ছুটে চলে এসেছে গোপাল ভাঁড়ের বাড়িতে, যে কি হলো তার, সে কেন রাজদরবারে আসে না। তার স্ত্রী সামনে এসে বললেন, মহারাজ তিনি তো আজ 2 দিন হলো স্বর্গের দূতদের সাথে, দেবতাদের সাথে যাত্রা করার জন্য, যাত্রাপালা এবং গান গাওয়ার জন্য স্বর্গে চলে গেছে। রাজামশাই শুনি অবাক, হতভম্ব, এটা কখনো সম্ভব? স্বর্গের দূতদের সাথে যাত্রাপালা করতে গেছে, এটা কেমন, কোন শক্তির অধিকারী, কেমন ক্ষমতার অধিকারী তিনি? তো বললেন, কবে আসবে? এই আজই আসবে। বলেন, তাহলে গোপাল ভাঁড় বাড়িতে আসা মাত্র সে যেন রাজদরবারে চলে যায়, তার বিশেষ প্রয়োজন। তিনি চলে গেছেন। গোপাল ভাঁড় এবার সব তো শুনেছেন। আস্তে আস্তে উঠে বিকেলের দিকে তিনি রাজদরবারে গেলেন। রাজামশাই তাকে দেখে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলেন, কি গোপাল ভাঁড়, তুমি স্বর্গের দূতদের সাথে এইভাবে কোথায় যাত্রাপালা করে আসলে? জি মহারাজ, তারা ছাড়তেই চাইলো না, আমি তো
গেলাম, সেখানে গিয়ে তাদের সাথে যাত্রাপালা করে আসলাম। এবং আমার মনে হয় আপনার রাজদরবারে আর থাকা হবে না, আমাকে সেখানেই যেতে হবে। তারা আমাকে স্থায়ীভাবেই চেয়েছে। তো আপনি আমাকে রাজদরবার থেকে অব্যাহতি দিন, আমি সেখানে স্বর্গের দূতদের সাথে যাত্রাপালা করব। মহারাজ বলেন, না, এটা হতে পারে না, তুমি ছাড়া আমার রাজদরবার চলবে কি করে? বরং তুমি এক কাজ করো, তাহলে ওনাদের স্বর্গের দূতদেরকে তুমি প্রয়োজনে ইনভাইট করো আমার রাজদরবারে। গোপাল ভাঁড় বলেন, কি বলেন মহারাজ, এটা কখনো সম্ভব? আপনার কয়টা রাজ্য আছে আর কত লোক আছে যে সেখানে লোকের জায়গা দিতে পারবেন আপনি? বলে, তুমি অনুরোধ করো, আমি এই ব্যবস্থা করছি, লোক ধরানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে আগামী অমুক দিন, একটা নির্দিষ্ট দিন ঠিক করা হলো, সময় ঠিক করা হলো যে আগামী অমুক দিন ঠিক 10টার সময় বা 11টার সময় স্বর্গের দূতরা এসে তারা যাত্রা গান করবেন, পালা গান করবেন, ইত্যাদি গান করে তারা আবার স্বর্গে ফিরে যাবেন। তো মহারাজ সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দিল এবং বিশাল বড় কয়েকটা মাঠ একত্রিত করে দেওয়া হলো লোকজনের ধরানোর জন্য। নির্ধারিত দিনে রাজামশাই সহ গোপাল ভাঁড়, তার রাজ্যের সমস্ত রাজন্যবর্গ, সব ওই অঞ্চলের যত লোকজন, 2-4 রাজ্যের যত জনসাধারণ ছিল, প্রজা সাধারণ ছিল, সবাই চলে গেছে স্বর্গের দূতদের যাত্রা দেখার জন্য। এখন জাস্ট নির্ধারিত সময়ের একটু আগে গোপাল ভাঁড় তিনি মাইকে ঘোষণা করলেন যে হ্যাঁ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই স্বর্গের দেবতারা তাদের দলবল সহ হাজির হবেন। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যাদের মা অসতী তারা কিন্তু এই দেবতাদের গানও শুনতে পাবেন না এবং তাদের চোখেও দেখতে পাবেন না। সবাই তো হতভম্ব, এটা তাহলে কি হলো? যাই হোক, তারপরেও সবাই অধীর আগ্রহে আছে যে স্বর্গের দেবতাদের দেখবে। জাস্ট নির্ধারিত সময়ে গোপাল ভাঁড় মাইকে বলা শুরু করলেন যে হ্যাঁ, এই যে এইমাত্র আসলেন, তিনি নামলেন, এই যে তিনি এখন এই গান ধরেছেন, বেহুলা সুন্দরীর গান, লক্ষিন্দারের গান, অমক গান তমক গান, হ্যাঁ, এবার তিনি যাচ্ছেন, অমক আসছেন, এই যে তিনি এই অভিনয় করছেন, আমার মাও কি অসতী হয়ে যাবে? তিনি গোপাল ভাঁড়ের সাথে সুর মিলিয়ে বলতে থাকলেন, হ্যাঁ এই তো, হ্যাঁ এই যে যাচ্ছে, এই যে আসছে, এই তিনি নাচছেন, এই তিনি হাসছেন, এই তিনি গাইছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এক পর্যায়ে কিছুক্ষণ পরে গোপাল ভাঁড় ঘোষণা করলেন যে যাত্রাপালা শেষ, এখন আপনারা যার যার বাড়ি চলে যান, দেবতারা চলে যাবে। সবাই চলে গেল, তাদের নিজেদের মাদেরকে গালিগালাজ করতে করতে। কেউ বাড়িতে গিয়ে তার মাকে আশা মতো পিটালো যে তোর এত বড় সাহস, তুই অসতী, ইত্যাদি ইত্যাদি। রাজামশাই রাজদরবারে চলে এসে গোপাল ভাঁড়কে জিজ্ঞাসা করলেন, গোপাল কি হলো, কেমন কি? তো গোপাল আবার উল্টা জিজ্ঞাসা করলেন, রাজামশাই কি দেখলেন বলেন? তো বলছে, আমি তো কিছুই দেখি নাই, কাউকেই দেখি নাই। তো আপনি দেখলেন না, তাহলে কেন বললেন যে এই যে আসছে, নাচছে, গাইছে? বলছে, তাহলে অত লোকের ভিতরে কি আমার মাকে আমি অসতী বানাবো? তখন গোপাল ভাঁড় বলছে যে মহারাজ, সত্যি বলতে কি আমিও কাউকে দেখি নাই। কি বলো তুমি, এটা তুমিও দেখো নাই? তাহলে কি? বলছে, এটা তো পুরোটাই বোগাস ছিল। ওই যে আপনার সাথে বাজি ধরেছিলাম যে আমি সত্যকে মিথ্যা বানাতে পারি আর মিথ্যাকে সত্য বানাতে পারি। আমাদের বর্তমান বিএনপির অবস্থা ঠিক এরকম হয়েছে। তারা এমন ক্ষমতার অধিকারী হয়েছে যে তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে তারা প্রচার করছে। বিশ্বাস না করে উপায় নাই ভাই। ওই রকম হয়তো এমন কিছু শর্ত জুড়ে দিচ্ছে, আমাদের মতো গো বেচারা যারা মূর্খ সূর্খ মানুষ, আমরা তখন নিজেদের ভাগ্যের উপরে নিজেরা চপেটাঘাত করতেছি, জুতার বাড়ি মারতেছি। তারেক জিয়া এসেছিলেন, একটা ভিডিও, এই যে এই বিমানের ভিতরে তারেক রহমানের এই ছবিটা দেখিয়ে প্রচার করেছে যে এই যে তারেক রহমান বিমানের ভিতরে তিনি আসছেন, বাংলাদেশে আর অল্প কিছুক্ষণ পরেই পা রাখবেন। আর ওই রকম হয়তো একটা শর্ত দিয়েছিলেন যে হ্যাঁ, তারেক রহমান আসবে ঠিকই, কিন্তু যারা বেকুব, হ্যাঁ, এরকম কিছু শর্ত দিয়ে দিয়েছিলেন যে তারা কিন্তু দেখতে পাবে না। তা আমরা সেই বেকুব আমজনতা, বাংলাদেশের সমস্ত মানুষই আমজনতা, এগুলো বেকুব, পুরা বেকুব, যার কারণে তারেক রহমানকে দেখতে পান নাই। শুধু তাই নয়, এখানে এই বিষয়টাই শুধু নয়, আরো বিভিন্ন বিষয়ে তারা ইদানিং যে সমস্ত প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে বিভিন্ন মানুষের ব্যাপারে। মির্জা আব্বাস তিনি জামাতকে বলছেন যে আওয়ামী লীগের চেয়েও অসভ্য একটা দল। তা আওয়ামী লীগের চেয়ে অসভ্য দল যদি জামাত ইসলাম হয়, তাহলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, ওদিকে 91 সাল থেকে 96 সাল পর্যন্ত জিয়াউর রহমান তার পুরো সময়টা জামাত ইসলামের সমর্থন নিয়ে এই যে একসাথে চললেন, তো তখন কি এটা মনে হয়েছিল না যে অসভ্য দল? মানে পুরাটাই সেলুকাস, এখানে আর কিছুই বলার নাই আমাদের। কি বলবো, আমরা পুরা বেকুব হয়ে গেছি, এই জাতিটাই বেকুব হয়ে গেছে বিএনপির কাছে। তো তার ভিতরে আবার তাদের তো কিছু বুদ্ধিজীবী, নতুন বুদ্ধিজীবীর উদয় হয়েছে, এই যে শাহেদ আলম, আমি তার নাম দিছি শাহেদ আলম। এই হেড আলম একসময় বিএনপি তারেক রহমানকে যাচ্ছে তাই গালাগালি করেছে, তারেক রহমানকে ধুয়ে দিয়েছে, সজীব ওয়াজেদ এবং তারেক রহমানকে এক কাতারে রেখে সজীব ওয়াজেদের পায়ের নিচে তারেক রহমানের স্থান দিয়েছে। সেই হেড শাহেদ এখন বিএনপির প্রধান বুদ্ধিজীবী হয়েছে। এগুলো আর কিচ্ছু বলার নাই, এগুলো পারেও ভাই মুহূর্তের ভিতরে রং বদলে কেমনে। তো চক্ষুলজ্জারও তো একটা ব্যাপার আছে, যে তারেক রহমানকে এইভাবে গালিগালাজ করেছে, সে
তারেক রহমানকে বলছে এখন তারেক রহমান তিনি দেশে আসবেন কি করে? প্রতিদিন ঢাকায় বা বাংলাদেশে গড়ে 20টি 30টি করে মার্ডার হচ্ছে। তো এই মুহূর্তে তারেক রহমান যদি দেশে আসেন, তার যদি একটা কিছু হয়ে যায়, আমরা তো তাকে হারাবো। তো ভাই এই মার্ডার গুলো কারা করছে? বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন যে মার্ডার গুলো হচ্ছে, কারা করছে এগুলো? কোনো তৌহিদি জনতা করছে, যাদেরকে আপনাদের ভাষায় তৌহিদি জনতার নাম শুনলে আপনাদের চুলকাচ্ছে, তারা করছে? জামাত ইসলাম করছে? জামাত ইসলাম কোন জায়গায় কয়টা মারামারি করেছে? যা করছেন সব তো আপনারা, সব তো আপনারা। 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত 200-র উপরে নিজেরা কামড়াকামড়ি করে শেষ হয়েছেন। আর অন্য কথা তো বলবো না। এগুলো কিসের কারণে হয়েছে? শুধুমাত্র ভাগ বাটোয়ারার কারণে, ভাগে কম পড়ার কারণে। ওই যে এই এলাকার, আপনার এলাকার একটা কুকুর যখন অন্যজনের এলাকায় যায়, তখন দেখবেন ওই এলাকার কুকুর, ওর যে কত বড় ক্ষমতা হয়, আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও ক্ষমতাবান হয়ে পড়ে। ও তখন, ওর যদি স্বাস্থ্য নাও থাকে, তবু এইটারে দেয় দৌড়ানি। আর ও তখন দৌড়ায় আসতে, যখনই তার এরিয়ার ভিতরে ঢুকে পড়ে, ও তখন একেবারে উল্টে দাঁড়াই এবার ওর দিকে তেড়ে যায়। আর ও তখন এবার লেজ আবার পিছন দিকে নিয়ে ভোদর। এরকম অবস্থা হয়েছে। ভাগ বাটোয়ারা নিয়ে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, দখল বাণিজ্যকে কেন্দ্র করে তারা নিজেরা একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। তাকেই, তারেক রহমান আসেন নাই, তাকেই বরং মাকেই ছেলের কাছে পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান মাবুদের দরবারে 2 হাত তুলে প্রার্থনা করি, মাবুদ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন এই বাংলাদেশে। আমাদের কাছে মনে হচ্ছে, আপনার কাছে সেটি অন্য কিছু মনে হতে পারে। মাবুদ, আপনি তাকে আমাদের মাঝে আর কিছুদিনের জন্য ফিরিয়ে দিন। সব জল্পনা কল্পনা, সন্দেহ সংশয়ের অবসান ঘটিয়ে জনগণের চাপে, পিনাকি ভট্টাচার্যদের চাপে, আমাদের চাপে তারেক রহমান কি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? দর্শক, এই ভুল সিদ্ধান্ত হচ্ছে তারেক রহমান কি দেশে আসতে যাচ্ছেন? তাহলে কি তারেক রহমানের দেশে আসা একটা ভুল? না, আমি সেটা বলছি না। তারেক রহমান এখন এমন ফান্দে পড়েছেন, দেশে আসলো বিপদ, না আসলো বিপদ। এর মানে তারেক রহমান এবং তার দলের পরাজয় নিশ্চিত। দর্শক, আপনারা জানেন যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নাটক করেছে, লন্ডন যাবে এই হাইপ তুলেছে। এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না, বা এটা সম্ভব ছিল না, সেটা আবার স্থগিত করেছে। ওটা তারেক রহমানকে নিয়ে যে সমালোচনা, কেন মায়ের মৃত্যুর সময় সন্তান পাশে আসছেন না, সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছে করে আসছেন না, যখন জনমনে এই প্রশ্ন জেগেছে, তখন তারেক রহমানকে নিয়ে বিতর্ক ধামাচাপা দিতে বিএনপির পরিকল্পনা ছিল যে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়া হচ্ছে এবং জুবাইদা রহমান এসেছে। তারেক রহমানকে সমালোচনা বাইরে রাখতে এই ঘটনা। শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হচ্ছে না, লন্ডন নেওয়া হচ্ছে না। তার আগেই ঘোষণা, আমির খসরু মাহমুদ চৌধুরীর ম্যান্ডেট খসরুর বিএনপির, এই শীঘ্রই তারেক রহমান আসছেন। সব প্রস্তুতি শেষ, নাজিব ব্যাগটা গুছিয়েছেন, টিকিট কেটেছেন, এখন আসতেছেন। আসলে কি তাই? আসলে এটা কি ভুল না সঠিক, এটা হচ্ছে আলোচনার বিষয়, মজার আলোচনা। প্রথম কথা হচ্ছে, আমির খসরু মাহমুদ চৌধুরী এটা কেন বললেন? আমির খসরু মাহমুদ চৌধুরীর উপর বিএনপির চাপ আছে, তারেকপন্থীদের। কয়েকদিন আগে তারেক রহমান সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন যে তারেক রহমান আসা না আসায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না। তো এই কথা বলার পরে এই ঘটনা, যার ফলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে সন্দেহ সংশয়, যে আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই কিনা চান যে তারেক রহমান না আসুক। এটা একটু কাফার আদায় করলেন এখন বলে যে না, তারেক রহমান আসবেন, সব প্রস্তুতি সম্পন্ন, রেডি। এটা আরেক নাটক, চাপাবাজ। শীঘ্রই আসবেন, এই কথা আমরা 5 আগস্টের পরের দিন থেকে শুনে আসছি, 6 আগস্ট থেকে শুনে আসছি শীঘ্রই আসবেন। শুধু 6 আগস্ট না, সেই 8 সাল থেকে 9 সাল থেকেই তো শুনে আসছি শীঘ্রই আসবেন, কিন্তু আসছেন না। স্যার, মানে এই শীঘ্রই যে কবে? ঈদের পর। এখন সেটা কোন ঈদের পর কে জানে। আমি একটা ব্যাখ্যা দিয়েছি, শিগগির মানে কি, যেমন এই কয়েক সেকেন্ড পর আসবেন, এটা বলা যায়। কিভাবে? যেমন আপনারা জানেন যে আখেরাতে একদিন দুনিয়ার 1000 দিনের সমান, বা এরকম বা কাছাকাছি, এরকম বিভিন্ন টেক্সটে হাদিস আছে। এখন বলা যায় যে আখেরাতের সাথে তুলনা করেছে, ওইখানের 1 সেকেন্ড মানে এখানে হয়তো বা 10 বছর হতে পারে, এরকম। এছাড়া শীঘ্রর কোনো ব্যাখ্যা নেই। এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, তারেক রহমান যদি আসেন তাহলে সেটা হবে তার জন্য একটা ডিজাস্টার। কি জন্য? এই 2 দিন আগে বললেন তারেক রহমান নিজে যে দেশে ফেরা এটা আমার একক সিদ্ধান্ত এবং অবারিত নয়। এখানেও কিন্তু আমির খসরু, ম্যান্ডেট খসরু ভেজাল বাজিয়েছেন। কি তিনি বলেছেন? যে তারেক রহমান আসবেন কি আসবেন এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত। অথচ তারেক রহমান নিজেই বলেছেন
যেটা আমার একক সিদ্ধান্ত না, অবারিত নয়। তবে তারেক রহমান এবং আমির খসরুর মধ্যে একটা ফাটাফাটি আছে, ভেজাল আছে, এটা স্পষ্ট। এখন তারেক রহমান যেহেতু বলে ফেলেছেন যেটা আমার একক সিদ্ধান্ত না, এবং বিএনপির লোকজন যেহেতু প্রচার করে ফেলেছে যে বাধা আছে, দেশি বিদেশি বাধা আছে, ব্যারিকেড আছে, কি ব্যারিকেড কি বাধা, তো একক সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার, কোনো কিছু স্পষ্ট না। এগুলো স্পষ্ট করা ছাড়াই যদি দেশে ফিরে আসেন, তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে এই তারেক রহমান বিএনপি এতদিন চাপাবাজি করেছে, এতদিন কেন এই প্রোপাগান্ডা ছড়ালো, এটা নিয়ে বেকায়দা করবেন। সরকার থেকে শুরু করে সরকারের ইমেজ কেন নষ্ট করলো, কি বাধা, আপনি তো বললেন নাই, তাহলে এখন আসলেন কিভাবে? এর মানে আপনারা যা বলেন সব মিথ্যে কথা, চাপাবাজি। তো এরকম একটা বেকায়দা আছে। তো এই জন্য দেশে আসাটা, দেশে আসলে তখন প্রশ্ন আসবে, তাহলে এতদিন যে আসেন নাই ওটাও ছিল চাপাবাজি, খালি খালি আসেন নাই, আরামে থাকার জন্য আসেন নাই, চান্দাবাজি দায় নিতে হবে এজন্য আসেন নাই। যেহেতু কোনো বাধা বিপত্তি ব্যারিকেড তুলে নিতে আমরা দেখিনি, চলে এসছেন। এটা এইসব প্রশ্ন মানে জর্জরিত হতে হবে এবং সফল হওয়ার সুযোগ থাকবে না। আর একজন নেতা যিনি প্রধানমন্ত্রী হতে চান, এরকম ধোঁয়াশার মধ্যে জাতিকে রেখে তিনি আসবেন কি আসবেন না, বা আসবেন কিন্তু জনগণ কিছু বুঝবেন না, কি ব্যারিকেড ছিল এতদিন কেন আসেননি, আর তিনি প্রাইম মিনিস্টার হবেন, এত সোজা রাজনীতি না। অতএব তিনি আসলেও এটা হবে একটা ভুল। তারপরে দেখেন, আসলেই যদি তার কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে ভারতের পক্ষ থেকে বা যে কারো পক্ষ থেকে, তারা তো নিজে বিএনপি তো নানান গাল গল্প ছড়াচ্ছে। বিএনপির গল্পগুলো শুনলে খুব হাসি পায়। যেমন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ডিলে করার পেছনে কি যুক্তি, যুক্তিটা একদম আমি বুঝাচ্ছি আপনাদেরকে সহজ ভাষায়, যে বিমানের চাক্কায় একটু পাম্প কমে গেছে, এই পাম্প দিচ্ছে, একটু রং করা দরকার, রং করতেছে বিমান, রংটা শুকালেই হয়ে যাবে, তেল শেষ, যারা তেল ভরতেছে, এই টাইপের যুক্তি। এই বিএনপি যে যুক্তিগুলো দিচ্ছে যে আসতে দেরি, এয়ার অ্যাম্বুলেন্স আসবে, অমুক তমুক, এগুলো এই তেল শেষ, চাক্কা পাঞ্চার, এর চাইতে শক্তিশালী কোনো যুক্তি না। তো তারেক রহমান দেশে আসছে না, নিরাপত্তা সংকট কি, তাদের মজার মজার যুক্তি আছে যে MI5 মানে ইউকের যে গোয়েন্দা সংস্থা, যে তারা তাকে হত্যা করতে চায়, আবার তুরস্কের গোয়েন্দা সংস্থা হত্যা করতে চায়, জামাতের সাথে জড়িত, নানান গাল গল্প সাজিয়েছে, এইসব কারণে আসছে না। এখন আসলে যদি কোনো না কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে, তাহলে সেটা দূর করার আগে যদি আসেন, তাহলে বোঝা যায় যে তিনি আসছেন আমাদের চাপে, জনগণের চাপে। এই যে আমরা বলছি যে কেমন সন্তান আসছে না, শিশির মনিরা বলছেন, ইনস্টিগেট করছেন, তাকে প্রভোগ করছেন, যে আমি হলে চলে আসতাম, যে কোনো বাধা বিপদে যা হওয়ার হোক, আমি মায়ের কাছে চলে আসতাম। এইসব কথাবার্তা বা এগুলোতে যদি তারেক রহমান ট্রিগার্ড হন এবং প্রভোক্ট হয়ে যদি দেশে আসেন, এটা হবে আরেক ডিজাস্টার, তাহলে অঘটন সত্যি ঘটে যেতে পারে। তাহলে কি দাঁড়ালো, যে জনগণের পালস অনুযায়ী জনগণের চাপে আসতেও পারছেন না, তাহলেও সমস্যা আছে, আর আসলেও নানান প্রশ্নের মুখোমুখি। এই জন্য আমরা বলবো তারেক রহমানের রাজনীতি আসলে এখন না, তারেক রহমান রাজনীতি শেষ হয়ে গেছে যখন মুসলেকা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন 111 সরকারের আমলে, তখনই। এবং সেই মুসলেকার কাগজপত্র, মুসলেকা কি লেখা ছিল, এগুলো একদম আমি দায়িত্ব নিয়ে বলছি। তারেক রহমান সত্যি যদি দেশে আসেন বা আসার সময় হয়, প্রস্তুতি নেন, টিকিট কাটেন, তখন দেখবেন যে মুসলেকার কাগজপত্র সামনে এসে কে বা কারা দেখবেন সেই মুসলেকা ফাঁস করে দিয়েছে। তিনি লিখিত মুসলেকা দিয়েছিলেন যে আমি বাংলাদেশের আর কোনোদিন রাজনীতি করবো না। তো এখন যদি রাজনীতি করেন এবং দেশে আসেন, মানে দেশে এসে রাজনীতি করতে চান, সত্যি সত্যি নির্বাচন করতে চান, ভোটার তো না, তাহলে দেখবেন সেই মুসলেকার কাগজ সামনে এসে গেছে। এর মানে আসলো বিপদ, না আসলো বিপদ। নিচে সমুদ্র, বাঘ উঠে গেছে প্রায় গাছ পর্যন্ত, এক পাশে বাঘ আর এক পাশে সিংহ, উপরে সাপ, মানে এরকম একটা অবস্থায় তারেক রহমান। অতি সম্প্রতি এনসিপির রাজনীতি দেখে আমরা যার পর নাই আহম্মক হয়ে যাচ্ছি। এই ছোট ছোট বাচ্চাগুলো, বিশেষ করে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই বালকটা ভাবছে যে সে যা বোঝে বাংলাদেশে অন্য কেউ আর তা বোঝে না, ও একাই রাজনীতির মাঠকে নিয়ন্ত্রণ করে। এই ছেলের কথা আপনারা শুনছেন, বিভিন্ন সময়ে সে বিভিন্ন ধরনের কথা বলছে এবং একবার এক একজনের পিছনে লাগছে। কখনো জামাতের বিপক্ষে লাগছে, কখনো বিএনপির বিপক্ষে লাগছে, কখনো জামাতকে এক হাত নিচ্ছে, কখনো বিএনপির এক হাত নিচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে না যে এই ছেলেটা তাহলে এমন করছে কেন? হ্যাঁ, এই ছেলের একটা উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্য শুধু এই ছেলের না। আপনারা আশ্চর্য হবেন, বাস্তবে এই উদ্দেশ্য এই ছেলের না, তাকে এই পথে লাগিয়ে দেওয়া হয়েছে। একেবারে খোদ নাহিদ ইসলামের পক্ষ থেকেই তাকে লাগিয়ে দেওয়া হয়েছে যে তুমি এইভাবে বলতে থাকো। কারণ কি? কারণ আছে, হ্যাঁ, মজার কারণ। কারণ হচ্ছে সে এইভাবে বলবে, এক একজনকে সে ডাউন করার চেষ্টা করবে বা তাকে ডমিনেট করার চেষ্টা করবে। ভাববে যে তোমার ইচ্ছের সুতা বা নাটাই কিন্তু আমার হাতের ভিতরে, তাহলে আমি যেটা বলবো তোমাকে সেটা শুনতে হবে।
জুলাই গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, তো এটা তো অস্বীকার করার উপায় নেই যে এরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারপরে তারা পুরা ওই লাইনটাই ভুলে গেছে, ওই লাইনচ্যুত হয়ে গেছে। মানে মাল ট্রেন যেরকম যেতে যেতে লাইনচ্যুত হয়ে গেলে, বিপথে চলে গেলে বিপর্যয় ঘটে, এরকম ঘটেছে। এখন এই ছেলে চেষ্টা করছে যে জামাতকে ব্যবহার করার জন্য, কখনো বিএনপিকে ব্যবহার করার জন্য। তারা কিন্তু নিশ্চিত তারা বিএনপির জোটে যাবে, বিএনপির সাথেই তারা যুক্ত হবে। যতই বলুক যে 300 আসনে আমরা এমপি দিচ্ছি, কারোর সাথে কোনো জোট নয়, এনসিপি একাই লড়বে, এগুলো সব হচ্ছে ফাও গল্প। এনসিপি বিএনপির সাথে জোট করলো বলে সময়ের ব্যাপার, শুধু নির্বাচন যদি হয়, যদিও নির্বাচন নিয়ে কিন্তু নতুন করে ধোঁয়াশার তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা এটি এখন সন্দেহ। বলেছিলাম না, আমরা কিন্তু বারবার এটি বলার চেষ্টা করেছি যে বিএনপি বলবে যে নির্বাচন দরকার নেই, ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নেই, এখন নির্বাচন দরকার নেই। অলরেডি কিন্তু তার আলামত আমরা পাচ্ছি। গতকাল এক ব্যক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হয়, পরিবেশ নাই, এই মর্মে একটি রিট পিটিশন দায়ের করেছে, এবং সেই রিট পিটিশনের পক্ষে বিএনপির কিছু কিছু লোকজনের আমরা অবস্থান নেওয়া দেখেছি, কথা বলা শুনেছি। তাহলে আলামত কি মিলছে? আলামত কিন্তু মিলে যাচ্ছে। যাই হোক, যদি নির্বাচন হয় তাহলে এরা বিএনপির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা বেশি। জামাত ইসলামকে বলবো, জামাত ইসলাম যেন এনসিপির সাথে জোট না করে। কোনো মত অবস্থায় জামাতের উচিত হবে না এনসিপির সাথে জোট করা। এনসিপির সাথে জোট করলে জামাত ইসলাম, এনসিপির সমস্ত বদনাম, সমস্ত দুর্নাম জামাতের ঘাড়ে এসে পড়বে। এখন এরা আসন সমঝোতার জন্য এরা এই জোটটা বেঁধে আছে। মানে একবার এক একটাকে বাড়ি দিচ্ছে। একবার বিএনপিকে বাড়ি দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে, আবার জামাত ইসলামকে বাড়ি দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে। বিএনপিকে বাড়ি দিচ্ছে যাতে ওই বাড়ির কারণে, বিএনপির থেকে প্রথমে বলেছিল 3টা, তো বিএনপিকে কয়েকটা বাড়ি দিল, সালাউদ্দিনকে নিয়ে একবার এক বাড়ি দিল, তো ওইটার পরে বেড়ে গেল 6টা, আবার দিল আরেক বাড়ি। ওই বাড়ি দেওয়ার পরে তখন হয়ে গেল 6টা থেকে 10টা। এখন পর্যন্ত 10টা আসন আছে। আর এনসিপির ইচ্ছা যে না, একটু আরো একটু বেশি, এরকম বাড়ি দিয়ে, তাদের অ্যাকচুয়াল কোনো টার্গেট নাই, কিন্তু বাড়ি দিয়ে যতদূর যাওয়া যায়, হ্যাঁ, ফাপড়বাজি করে যতদূর যাওয়া যায়। এইবার যেহেতু বিএনপি 10 পর্যন্ত এসে থেমে গেছে, কয়েকদিন বিএনপির সাথে একটু বেশি বিরোধিতা করেছে, এবার এখন জামাতকে একটা বাড়ি দিছে নাসিরউদ্দিন পাটোয়ারি 2 দিন আগে। সে বলছে আমরা বিএনপির সাথে করে নিয়ে বাংলাদেশ থেকে মুজিববাদ এবং মওদুদিবাদ একসাথে তাড়াবো। আচ্ছা, মওদুদিবাদ কি রে ভাই? মুজিববাদ না হয় চিনলাম, মুজিববাদ আছে, শেখ মুজিবের যারা গুনগান গেয়ে বেড়ায়, তার যারা পা চাটে, তারা মুজিববাদ। মওদুদিবাদ কি? এখন এই মওদুদিবাদ কি, এইটার ব্যাপারে এখানে একটু সম্পূরক একটা ছোট্ট একটা গল্প আপনাদের বলি। এক ঠাকুরের সাথে একজন সাগরেদ প্রতিদিন বিভিন্ন ভক্তদের বাড়িতে যায়, ঠাকুরের সমস্ত ঝোলা টোলা টানে আর কি। তো যেখানেই যায় সেখানে ভক্তরা ঠাকুরকে খেতে দেয়, খুব সুন্দর সুন্দর খাবার খেতে দেয়, মুড়ি দেয়, নাড়ু দেয়, ভালো ফলমূল খেতে দেয়, তারপরে মাছ, গোশ, দুধ, ডিম ইত্যাদি ইত্যাদি খেতে দেয়। আর ওই সাগরেদটাকে দেয় শুধু আলু ভর্তা। তো এই আলু ভর্তা খেতে খেতে শিষ্যটার একেবারে স্বাস্থ্য কাহিল হয়ে গেছে। তো একদিন বলছে যে ঠাকুরজি, আমার সামনে আপনাকে ভালো খাবার দেয় আর আমাকে দেয় শুধু আলু ভর্তা, তা আমার তো আপনার ওই খাবার খেতে মন চায়। তো ঠাকুরজি বললেন যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আগামীকাল আমি যাব না, আমার পরিবর্তে তুমি যাবা, তুমি গিয়ে কাজ করে আসবা, খেতে দিলে পরে যদি আলু ভর্তা দেয় তাহলে বলবা যে এখনকার ওয়াক্ত আলু ভর্তা খাওয়া নিষেধ, এটি তুমি বলবা। ঠিক আছে। তো এক বাড়িতে যে দুপুরের খাবার যখন খাবেন, ওই আলু ভর্তা যখন দিছে, তখন বলছে যে এখনকার ওয়াক্তে আলু ভর্তা খাওয়া নিষেধ। তখন ওই ভক্তটাও আবার একটু তেঁদুর, ভক্ত বলছে যে আচ্ছা, আলু ভর্তা কি জন্য খাওয়া নিষেধ? আচ্ছা এখন বলেন তো, এই যে কি জন্য খাওয়া নিষেধ, এই প্রশ্নের উত্তর ওই ভক্তের পেটের উপরে যদি পাড়া দিয়ে কেউ 24 ঘন্টা ধরে রাখে, বেরোবে? না, বেরোবে না তো, কারণ ওর বেশিও জানে না। নাসিরউদ্দিন পাটোয়ারি মওদুদিবাদ বলতে কি বুঝিয়েছেন, ওকে যদি প্রশ্ন করা হয় যে মওদুদিবাদ কি, ঠিক ওই ভক্তের মতো অবস্থা হবে। সমস্ত কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, 2 পুকুর পানি লাগবে, তবু ওর কাপড় চোপড় পরিষ্কার হবে না, আর পেটের ভিতর থেকে অন্য কিছু বেরোবে না। জামাত ইসলামের কোন জায়গায় তার কার্যক্রমে কোনোদিন মওদুদির নাম উল্লেখ করেছে? আপনারা শুনেছেন? আপনারা একটু যারা আগ্রহী তারা একটু খেয়াল করবেন। তাদের নেতাকর্মীদের ওই যে বিভিন্ন এক স্তর থেকে আরেক স্তরে যেতে, তাদের যে ক্যাডার ভিত্তিক যে রাজনীতি, এইটার ক্ষেত্রে মওদুদির কিছু বই পড়ানো হয়। এরকম শুধু মওদুদির না, অসংখ্য লোকের বই পড়ানো হয়, বিভিন্ন ধরনের লোকের বই পড়ানো হয়, তাদের আদর্শের সাথে মেলে এরকম কিছু বই পড়ানো হয়। মওদুদি শুধু এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা ছাড়া
কোনোদিন জামাত ইসলাম মওদুদির আদর্শ বাস্তবায়ন করবে বা এটা করবে বা আমরা মওদুদিবাদ, জামাত ইসলাম দেখবেন প্রত্যেক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন বাস্তবায়ন করতে চায়, মওদুদির আইন বাস্তবায়ন করতে চায় না। তাহলে এরা মওদুদিবাদ বলতে কি বোঝে? এরা কি বোঝাতে চায় মওদুদিবাদ বলতে? বাংলাদেশের মানুষ কি এত বোকা আছে এখনো? আমরা কিন্তু আগে জানতাম না মওদুদিবাদ কি, আমরা বিশ্বাস করতাম ওই এক শ্রেণীর ওই আলেমরা আছে, ওই যে হেফাজতের হুজুর, যে শফি হুজুরির কি যে তেতুল হুজুর নাকি হুজুর, ওই হুজুরের মতো বাবুনগরী, ওই যে কি ইয়ান কি ওই হুজুরের মতো মওদুদিবাদ, এদের কাছ থেকে শুনে শুনে আমরা কিন্তু আগ্রহ জন্মালো যে তাহলে তো মওদুদিবাদ কি জানতে হবে। এই জানতে কি এখন এই যে এইটুকু জানি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি মওদুদিবাদ এখান থেকে তাড়াবে। এখন মওদুদিবাদ তাড়ানোর এই কথা বলার তো একটা মাহাত্ম্য আছে, সে তো একটা উদ্দেশ্য নিয়ে এই কথা বলেছে। উদ্দেশ্য কি? যে জামাত ইসলামকে একটু চাপে ফেলানো, সর্বনাশ এনসিপি তাহলে আমাদের বিপক্ষে চলে গেল, তাহলে আমাদের এখন কি করতে হবে? তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফোন করে জামাতের আমির সাহেব বলবে যে বাবা তুমি আর এভাবে বলো না, তুমি এভাবে বললে তো আমরা বড় বিপদে পড়ে যাবো। এক কাজ করো, তোমরা আমাদের সাথে আসো, তোমাদের 200 আসন দিয়ে দেবো আমরা। নাসিরউদ্দিন পাটোয়ারির উদ্দেশ্য তো সফল হয়ে গেল, নাহিদ বেটারও উদ্দেশ্য সফল হয়ে গেল, তারা আসন বাগায় নিল বিএনপির কাছে, আর তাদেরকে যেতে হবে না। আবার আরেকটা, যে জামাত যখন তাকে এরকম বলবে যে তোমাদেরকে 200 আসন দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে আসো বা আমাদেরকে আর কিছু বলো না, তখন বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বা অন্য কেউ ফোন দিয়ে বলবে যে আরে তোমরা জামাতের সাথে যাচ্ছ, জামাত কি কোনোদিন রাজনীতিতে ক্ষমতায় আসতে পারবে বাংলাদেশে? আমাদের সাথে আসো। আচ্ছা ঠিক আছে, 10টা বলেছি, 10টা না, তোমাদেরকে অন্তত 50টা আসন আমরা দিয়ে দিব, তোমরা আমাদের সাথে আসো। চূড়ান্ত পর্যায়ে বিএনপির সাথেই তারা যাবে, যতই গোলাবাজি করুক এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি, যতই আদর্শের কথা বলুক বা হ্যান পারেঙ্গা ত্যান পারেঙ্গা, বিএনপি যতই জুলাই সনদের বিরোধিতা করুক, বিএনপি যতই গণভোটের পক্ষে না বলুক, না ভোট দিক, বিএনপি যতই সংবিধানে 72-এর সংবিধানে আঁকড়ে ধরে থাকুক, বিএনপি যতই রাষ্ট্রপতিকে, আওয়ামী লীগের রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতিকে অপসারণ করতে বাধা দিক, তারপরেও তারা বিএনপির সাথেই জোট করবে। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ধাবিত হয়। সুতরাং মূল যার এলোমেলো, সে তার মূলের দিকেই ধাবিত হবে। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় ঘাবড়ানোর কিছু নাই, তার এই চাল সাধারণ মানুষ বোঝে, আমরাও বুঝি। এখন জামাত ইসলামের কাছে অনুরোধ করব, জামাত ইসলাম যেন এদেরকে জোটে না নেয়। জোটে না নিলেই জামাতের জোটে গেলে জামাতের ক্ষতি হবে, আর এরা যদি জামাতের জোটের সুযোগ না পায় তাহলে বাংলাদেশ থেকে এরা পচে যাবে। বিএনপির যে রাজনীতি, তো নিশ্চিত শেখ হাসিনার চাইতে বেশি চাঁদাবাজি হবে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে। তাহলে এইটা যে তারাও করবে বিএনপির সাথে ভাগে যোগে, তখন ওরা অলরেডি তো করছে, ওরাও করবে, তখন একসাথে সাইজ হয়ে যাবে।